গাইস, এখন যে সিরিজটি চলছে সেটি হলো লুকিজম, যার প্রথম সিজন এখন পর্যন্ত নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এর দ্বিতীয় সিজনের কিছু তথ্য এলেও সিজন 2 এখনও আসেনি এবং তা পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এটা নিশ্চিত যে এর দ্বিতীয় সিজন আসবে এবং দ্রুতই আসবে। লুকিজমের শেষ এপিসোডে আমরা দেখেছিলাম যে একদিকে ড্যানিয়েল পার্ক এবং ডিকুয়া খুব ভালোভাবে অনুশীলন করে যাচ্ছিল, আর তাদের নিজেদের উপর বিশ্বাস ছিল যে তাদের গান সবার অবশ্যই পছন্দ হবে এবং সবার সাথে মিশে যাবে। অন্যদিকে একজন পেশাদার লেখককে দিয়ে একটি দারুণ র্যাপ লেখানো হয়েছিল, যার প্রস্তুতি নিচ্ছিল ভিনজিন। এই ধারাবাহিকতা নিয়েই লুকিজমের এপিসোড 7 শুরু হয়, যেখানে স্কুলের ফেস্টিভ্যালের দিন চলে আসে। উৎসবের দিন স্কুলের পুরো পরিবেশ বদলে গিয়েছিল। প্রতিটি ক্লাসের ছাত্রছাত্রীরা, যাদের ভিন্ন ভিন্ন বিভাগ ছিল, তারা এখানে নিজেদের স্টল সাজিয়েছিল। আমরা এখানে একটি মেয়েকে দেখি, আর এই মেয়েটি হলো সে যে সব সময় ড্যানিয়েল পার্কের দোকানে রাতে এসে কিছু না কিছু কিনত। সেই স্কুলে নামে যেখানে প্রতিটি ছেলে মেয়ে এই মেয়েটিকেই দেখছিল। তার সাথে আরও একটি ছেলে ঘুরছিল, যাকে আমরা বডিগার্ড বলতে পারি। একজন খুব সুদর্শন ছেলে যে নিজেকে নাপিত বলে পরিচয় দিচ্ছিল, সে মেয়েদের খুব বাজেভাবে চুল কাটছিল। তবুও মেয়েরা তার কাছে চুল কাটাতে মরিয়া হয়ে ওঠে। তার সামনে আরও বিভিন্ন স্টল ছিল, যেমন মিজিন আর হান মিলে কাপড়ের দোকান দিয়েছিল, যেখানে তারা অনেক মেয়েকে তাদের কাপড় কিনতে উৎসাহিত করছিল। অন্যদিকে জিন সঙ্গের সব বন্ধুরা মিলে এমন একটি স্টল দিয়েছিল যেখানে 1000 ইয়েন লাগানোর পর তাদের জিন সঙ্গে ঘুষি মারার সুযোগ মিলবে, কিন্তু যদি 1 মিনিটের মধ্যে তারা জিন সঙ্গে ঘুষি মারতে না পারে তাহলে তারা হেরে যাবে। জিন সং ঘুষি মারতে খুব দক্ষ ছিল, এই কারণে যে ছেলেটি জিন সঙ্গে ঘুষি মারতে আসছিল সে বারবার হেরে যাচ্ছিল। জিন সঙ্গের বন্ধুরা হঠাৎ এত সুন্দরী মেয়েটিকে দেখে তার সাথে কথা বলতে এগিয়ে যায়। মেয়েটি তখন বলে যে ছেলেরা কত বোকা, এরা ভাবে আমি এদের সাথে কথা বলবো। তার পিছে পিছে বডিগার্ডও এগিয়ে যায় এবং সবাই সেই বডিগার্ডকে দেখেই থাকে। ড্যানিয়েল পার্ক চিন্তিত ছিল। আনার মনে হয়েছিল পারফরমেন্স সাধারণ হবে, কিন্তু এখানে তো অনেক বড় স্টেজ, আমি কিভাবে এত বড় স্টেজে পারফর্ম করব। ডিকুয়া তাকে বোঝায় এটা প্রতি বছরই হয়, আর এই পুরো উৎসবের প্রধান আকর্ষণই হলো এই সিঙ্গিং কম্পিটিশন। আমরা করে দেখাতে পারবো, তুমি দেখবে আমাদের দ্বারা এটা সম্ভব হবে। এর সাথে আরও একটি স্টল ছিল, আর এটি ছিল ভাস্কো ভাইয়ের স্টল, যেখানে তার সব বন্ধুরা মিলে 5000 ইয়েনের উপর বাজি ধরছিল যে ছেলে ভাস্কো ভাইয়ের হাত নিচে নামিয়ে দিতে পারবে সে $5000 জিতবে। ঠিক এই সময় ড্যানিয়েল পার্ক সেই সুন্দরী মেয়েটিকে দেখে ফেলে। তখন মেয়েটি বলে, হ্যাঁ বলো, তুমি কে? তোমার আমার কাছে কি কাজ? তোমরা সব ছেলেই একরকম। এতক্ষণে ড্যানিয়েল পার্কের মনে পড়ে, ধুর, সে তো অনেক বড় ভুল করে ফেলেছে। সে তার এই সুদর্শন শরীরের সাথে এই মেয়েটির সাথে কখনো দেখা করেনি। এবং এই সময়ে এখানে ঝামেলা শুরু হয়ে যায়। ড্যানিয়েল পার্ক কিছু বোঝানোর জন্য এগিয়ে যায়, কিন্তু তখনই সেই বডিগার্ড ড্যানিয়েল পার্কের হাত ধরে ফেলে এবং বলে, তোমার এগিয়ে আসার সাহস কিভাবে হলো? কিন্তু ড্যানিয়েল পার্কের এত শক্তি ছিল যে সেই বডিগার্ডের হাতও ছাড়িয়ে নেয়। মেয়েটি অবাক হয়ে দেখছিল যে আজ পর্যন্ত আমার বডিগার্ডের হাত কেউ ছাড়াতে পারেনি। এই ছেলেটির মধ্যে এত শক্তি কোথা থেকে এলো? এর পরপরই তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। কিন্তু এখন এই ছেলেটি কোথায় পিছে হটবে? সে তো মারামারি শুরু করে দিয়েছিল। তবে ড্যানিয়েল পার্ক নিজেকে রক্ষা করার এবং প্রতিটি লাথি ঠেকানোর জন্য অনেক চেষ্টা করছিল। তার যে পুরনো ঘুষি মারার কৌশল, মনে ছিল যে ঘুষি এলে তাকে কেবল সরে যেতে হবে। কিন্তু এই বডিগার্ডটি উন্নত ফাইটিং জানত। এই কারণে যখন ড্যানিয়েল পার্ক নিজেকে বাঁচায়, তখন সে তার পায়ের লাথি দিয়ে ড্যানিয়েল পার্ককে খুব বাজেভাবে মারে। ড্যানিয়েল পার্ক এক লাথিতেই নিচে পড়ে যায়। তখন সেই বডিগার্ড ড্যানিয়েল পার্কের অনেক প্রশংসা করে। তুমি যেমনই ছেলে হও না কেন, তুমি খুব ভালোভাবে মারামারি করতে পারো। তুমি আমার যত ঘুষি মেরেছি তুমি সেগুলো থেকে বেঁচে যাচ্ছিলে, কিন্তু তুমি এখনো উন্নত ফাইটিং জানো না। তোমার অনেক সম্ভাবনা আছে, তুমি যদি ভালোভাবে অনুশীলন করো তাহলে তুমি এটাও করতে পারবে, কিন্তু এখন আমি তোমাকে ছাড়তে পারি না। তোমার এখানে ভুল করা উচিত হয়নি। এই বডিগার্ড ড্যানিয়েল পার্ককে আরও বাজেভাবে মারার আগেই ভাস্কো ভাই সেখানে চলে আসেন এবং বলেন, তুমি এমনটা কিভাবে করছো? আমাদের স্কুলে এসে আমাদের সাথে লড়ছো? কোনো কিছু না ভেবেই সে ভাস্কোকে মুখে একটা কড়া ঘুষি মারে। ভাস্কোর বেচারার নাক ভেঙে যায়, কিন্তু তবুও ভাস্কো এক পাও পিছে হটেনি। এই বডিগার্ডও চিন্তায় পড়ে যায় যে আজ পর্যন্ত আমার ঘুষিতে এমন কেউ নেই যে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে পেরেছে। এই ভাস্কোও অতিরিক্ত শক্তিশালী, কিন্তু মেয়েটি দেখছিল যে মারামারি বেড়েই যাচ্ছিল। এই কারণে সে ছেলেটিকে থামিয়ে দেয়। তোমাকে এখানে থামতেই হবে, নয়তো আমি তোমার অভিযোগ করব। এই কারণে বডিগার্ড বলে, আমি অবশ্য থামতে বারণ করিনি, কিন্তু আপনি যখন বলছেন তখন আমি থামছি। ভাস্কো তখনও তাকে চ্যালেঞ্জ করে, দেখ, আমি তোকে মেরে ছাড়ব। আমার কথা শুনে তুই তোর চশমাও নামিয়েছিস, আর যদি তোকে লড়তেই হয় তাহলে ফিরে আয় যেখানে এই ছেলেটি দাঁড়িয়ে আছে। আর এখন তো ড্যানিয়েল পার্কও দাঁড়িয়ে গিয়েছিল, কারণ সে চাইতো না যে সে ভাস্কোকে একা ছেড়ে দিক, যেহেতু তারই কারণে ভাস্কো তাকে সাহায্য করতে এসেছিল। কিন্তু এখন সেই ছেলেটি তাদের দুজনকে এখান থেকে চলে যেতে দেয়।
তারা দুজনই গাড়িতে ওঠে। মেয়েটি গাড়ি থামায় এবং ড্যানিয়েল পার্ককে বলে, আমাকে মাফ করে দাও, এত ঝগড়া হওয়া উচিত হয়নি। তাদের গাড়ি চলে যায়। বেচারা ভাস্কো নিচে পড়ে যায় কারণ তার খুব জোরে ঘুষি লেগেছিল। সে ড্যানিয়েল পার্ককে জিজ্ঞাসা করে, তারা কি তোমার বন্ধু ছিল? তুমি কি তাদের চেনো? তখন ড্যানিয়েল পার্ক অস্বীকার করে এবং বলে, না, আমি তাদের চিনি না। তখন ভাস্কো বলে, কিন্তু পরের বার এই লোকটির সাথে একদম ঝগড়া করতে যেও না, কারণ সে খুব বেশি শক্তিশালী। এখন ড্যানিয়েল পার্ক গানের আওয়াজ শুনতে পায়, এই কারণে সে তার নিজস্ব মিউজিক্যাল কনসার্টে অংশ নিতে চলে যায় এবং ভাস্কোকেও আসতে বলে। এখানে মিউজিক কনসার্টে অংশ নিতে অনেক লোক এসেছিল, অর্থাৎ মিউজিক ডিরেক্টর এবং তার অ্যাসিস্ট্যান্টও এসেছিল। 18টি পারফরমেন্স ততক্ষণে হয়ে গিয়েছিল এবং এখন ভিনজিন এবং তার বন্ধুর গান গাওয়ার পালা ছিল। এখানে আমরা দেখি যে জিইওল, ড্যানিয়েল পার্ক এবং ডিকুয়া দুজনের জন্যই খুব ভালো পোশাক নিয়ে এসেছিল। ভিনজিন বলে যায়, এবার তুমি আমার পারফরমেন্স দেখবে। একে বলে র্যাপ করা। ভিনজিন এবং তার বন্ধু স্টেজে ওঠে এবং খুব ভালো গান গায়। সবাই খুব আগ্রহ নিয়ে তাদের গান শোনে এবং উপভোগও করে। দূরে দাঁড়িয়ে ড্যানিয়েল পার্ক আর ডিকুয়া ভাবছিল যে তারা কি এদের হারাতে পারবে, তারা কি এদের চেয়ে ভালো গাইতে পারবে, মানুষ কি তাদের গান পছন্দ করবে কি করবে না। ড্যানিয়েল পার্ক ভয় পাচ্ছিল। তখন ডিকুয়া তাকে বোঝায়, তুমি আজ পর্যন্ত যাকে ভালোবেসেছ তুমি শুধু তার জন্য গানটি মনে মনে গেয়ে নাও। ভিনজিনের পারফরমেন্স শেষ হয়ে গিয়েছিল এবং সে নিচে নেমে আসে। সেখানে সে ডিকুয়াকে দেখতে পায়। সে ডিকুয়াকে বলে, দেখেছো কত ভালো পারফর্ম করেছি? তখন ডিকুয়া বলে, হ্যাঁ, তুমি সত্যিই ভালো পারফর্ম করেছো। তখন ভিনজিন তাকে অকারণে খুব বাজেভাবে ঘুষি মারে। তুই আমার সাথে কথা কাটাকাটি করছিস? তোর সাহস কিভাবে হলো আমার সাথে কথা বলার? এই সময় ডিকুয়া কোনো জবাব দেয় না। ড্যানিয়েল পার্কও তাকে মারার জন্য এগিয়ে আসছিল, কিন্তু ডিকুয়া তাকেও থামিয়ে দেয় এবং বলে, আমরা আমাদের প্রতিশোধ নিজেদের গান দিয়েই নেব। এরপর ড্যানিয়েল পার্ক এবং ডিকুয়ার পারফরমেন্সের সময় হয়। এখানে অ্যাঙ্কার তাদের দুজনকে ডাকে। এখানে সবাই ড্যানিয়েল পার্ককে দেখে পাগল হয়ে যাচ্ছিল যে সে এখানকার সবচেয়ে সুদর্শন ছেলে। অ্যাঙ্কারও ড্যানিয়েল পার্কের সাথেই কথা বলে, তুমি তো স্কুলের সবচেয়ে বিখ্যাত ছেলে, তাহলে তোমার হঠাৎ কি দরকার পড়লো? আর তুমি গানও গাও, এই কথা তো কেউ জানতই না। তখন ড্যানিয়েল পার্ক বলে, এর কৃতিত্ব আমার নয়, বরং সব কৃতিত্ব ডিকুয়ার। সেই গান গায় এবং সেই গান গাওয়ার কথা বলেছিল। সব পরিশ্রম ডিকুয়ার। এই সব কথা পিছনে দাঁড়িয়ে সব গ্রুপ মেম্বার, ভাস্কো ভাইয়ের টিম, এর সাথে মিউজিক ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্টও শুনছিল। মিউজিক ডিরেক্টর বলে, এই মোটা ছেলেটিকে কোথাও দেখেছি। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আমরা যেদিন অডিশন নিয়েছিলাম এই ছেলেটি সেদিন এসেছিল এবং আমরা তাকে ফিরিয়ে দিয়েছিলাম। তখন ডিকুয়ার মনে হয় যে ড্যানিয়েল পার্ক যদি ভয় পাচ্ছে তাহলে তাকেই দায়িত্ব নিতে হবে। সে তখন তার র্যাপিং শুরু করে। তার র্যাপিং শুনে সব ছেলেমেয়ে পাগল হয়ে যায় যে, ও মাই গড, এ এত ভালো র্যাপিং করে, আজ পর্যন্ত তো আমরা জানতামই না। সবাই উপভোগ করতে শুরু করে। আর এখন ড্যানিয়েল পার্ক মনে মনে ভাবে যে সে আসলে সবচেয়ে বেশি কাকে ভালোবাসে। তখন তার মায়ের ছবি মনে পড়ে যে তার মা তার জন্য কত আত্মত্যাগ করেছে, সব কিছু তারই জন্য করেছে। এবং ধীরে ধীরে তার সব কথা মনে পড়তে থাকে, তার যাত্রার কথা মনে পড়তে থাকে। তখন সে খুব ভালো গান গাইতে শুরু করে এবং এরপর ডিকুয়ার সাথে গাইতে শুরু করে। তাদের দুজনের র্যাপিং এবং গান শুনে বেচারা ভাস্কো তো কেঁদেই ফেলে এবং অবশেষে এত দুর্দান্ত পারফরমেন্সের পর তারা দুজনেই জিতে যায়। অর্থাৎ ড্যানিয়েল পার্ক ডিকুয়ার সাথে তার বন্ধুত্ব খুব ভালোভাবে পালন করে এবং সাথেই স্কুল ফেস্টিভ্যালে জিতেও যায়। তাদের দুজনকেই পুরস্কার দেওয়া হয়। সব ছেলেমেয়ে মিলে ছবি তোলে। ভিনজিন যখন হেরে গিয়েছিল তখন সে তার বন্ধুকে বলে, এরা জিতল নাকি? এদের তো শুধু ড্যানিয়েল পার্কের চেহারা দেখেই পুরস্কার দেওয়া হয়েছে। এতক্ষণে সেই মিউজিক প্রডিউসার আসে এবং জানায়, বাচ্চা, তাকে তার চেহারা দেখে পুরস্কার দেওয়া হয়নি, বরং সে তোমার চেয়েও ভালো গান গেয়েছে। তখন ভিনজিন এবং তার বন্ধু এবং বলে, তাহলে আমাদের কি হবে? আমাদের কি অভিষেক হবে নাকি হবে না? তখন এই মিউজিক প্রডিউসার বলে, এই বিষয়ে আমি ভেবে দেখব। এই মিউজিক প্রডিউসার এখন বলে যে তাকে তার গান হিট করাতেই হবে। এই কারণে সে ড্যানিয়েল পার্ক এবং ডিকুয়ার কাছে যায়। সে ডিকুয়াকে বলে, আমি তোমাকে এর আগেও দেখেছি, তুমি সেদিন অডিশনের জন্য এসেছিলে না? আমাকে ক্ষমা করো, সেদিন আমি তোমার অডিশন নেইনি। সাথে সাথেই সে তার পার্সোনাল ভিজিটিং কার্ডও এগিয়ে দেওয়া হয়েছিল। ডিকুয়া এত খুশি হয়ে যায় যে তার র্যাপিং দেখে এই মিউজিক প্রডিউসার তাকে অফার করছে, কিন্তু আসলে সেই ভিজিটিং কার্ড ডিকুয়ার জন্য নয়, বরং ড্যানিয়েল পার্কের জন্য এগিয়ে দেওয়া হয়েছিল। ড্যানিয়েল পার্ক বলে যে না, আমি একা আসতে পারি না, আসলে এটা তো ডিকুয়ার অধিকার। তখন মিউজিক প্রডিউসার বলে, হ্যাঁ আমি জানি সে ভালো গান গায়, কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে নিতে চাইছি, কারণ সবাই তোমাকে পছন্দ করছে, এতে আমার কোনো ভুল নেই। মানুষ যা পছন্দ করে সেটাই তো আসা উচিত, তাই না? কিন্তু ড্যানিয়েল পার্ক ভালোভাবেই জানতো যে এর পেছনে সব পরিশ্রম ডিকুয়ার। এই কারণে সে এখানে একা স্বার্থপর হতে পারে না এবং একা গান গাওয়ার অফার নিতে পারে না। এই কারণে সে সেই অফারটি প্রত্যাখ্যান করে এবং বলে, আমি যদি আসি তাহলে ডিকুয়ার সাথে, নয়তো আমি পারফর্ম করব না। ডিকুয়া এই কথা শোনার আগেই ট্রফিটি সেখানেই রেখে চলে যায় যেখানে সে বাসের মধ্যে ছিল এবং আবার নতুন লিরিক্স লেখা শুরু করে।
যেখানে কিছু সময় পরে দৃশ্য দেখানো হয় ডিকুয়া এবং জিহো দুজনেই মিলে সবসময় ড্যানিয়েল পার্কের মোটা শরীর দেখতে যেত, যেখানে তারা ড্যানিয়েল পার্কে সেই কনসার্টের পারফরমেন্স দেখায় এবং বলে যে দেখো কেউ একজন আপলোড করে দিয়েছে। তখন ডিকুয়া বলে, এর মধ্যে আমার অংশটা তো সব এডিট করে দিয়েছে, কিন্তু কোনো ব্যাপার না, একদিন এমন আসবে যখন আমিও আমার মিউজিক লঞ্চ করব এবং সবাই আমাকেই দেখবে। ড্যানিয়েল পার্ক ভুল করে বলে দেয়, হ্যাঁ এটা তো আমি আগেই দেখে রেখেছি। তখন ডিকুয়া এবং জিহো বলে, হ্যাঁ তুমি কিভাবে দেখলে এটা বলো তো? তখন ড্যানিয়েল পার্ক বলে, না ওটা তো আমি ইন্টারনেটেই দেখেছি। এরপর দৃশ্যটি একজন খুব বড় সঙ্গীত শিল্পীর দিকে স্থানান্তরিত হয়, যিনি রেড কার্পেটে আসতে চলেছেন। সবাই তার সাক্ষাৎকারের জন্য মরিয়া ছিল, অর্থাৎ তিনি একজন খুব বড় শিল্পী ছিলেন, কিন্তু তিনিও ড্যানিয়েল পার্ক এবং ডিকুয়ার পারফরমেন্স দেখেছিলেন। এর সাথে আমরা সেই খুব সুন্দরী মেয়েটিকে দেখি যে সবসময় ড্যানিয়েল পার্কের দোকানে আসতো এবং আজ স্কুলের অনুষ্ঠানেও এসেছিল। আমরা জানতে পারি যে সেই মেয়েটির সাথে আরো একটি মেয়ে ঘুমাচ্ছিল যে খুব মোটা, এবং এই মুহূর্তে ঘুমিয়ে আছে কেন? এই ঘটনা থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারি যে এই মেয়েটিরও দ্বৈত ব্যক্তিত্ব রয়েছে, অর্থাৎ তারও একটি এমন মোটা শরীর আছে যা দিনের বেলা থাকে এবং এই সুন্দরী মেয়েটি রাতের বেলা বাইরে বের হয়। সাথে সাথে আমরা ড্যানিয়েল পার্ককে দেখি যার জীবন এখন বেশ বদলে গিয়েছিল। সে আগের চেয়ে অনেক বেশি খুশি ছিল। এখন যখন তার নতুন শরীর হয়েছিল তখন তার অনেক বন্ধু হয়েছিল। মোটা শরীর থাকা সত্ত্বেও তাকে কেউ বেশি বিরক্ত করত না, সবকিছু ঠিকঠাক চলছিল। এরপর সে তার সুদর্শন শরীরে এসে স্কুলের জন্য বেরিয়ে যায়। এরপর দৃশ্যটি ওয়ালের উপর স্থানান্তরিত হয়, সেখানে তার সব ছবি লাগানো ছিল, অর্থাৎ কনসার্টের ছবি। এর সাথে বাস্কো ভাই এবং তার মায়ের সাথে ছবি, সব বন্ধুদের সাথে ছবি, এবং একটি ছবিতে তারা দুজনেই ছিল, অর্থাৎ মোটা শরীর এবং সুদর্শন শরীর উভয়। এভাবেই লোকিজমের এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো গাইস, যখনই লোকিজমের দ্বিতীয় সিজন আসবে তখনই আমার কাছে সব আপডেট থাকবে এবং আমি আপনাদের অবশ্যই জানাবো যে এর দ্বিতীয় সিজন কখন আসতে চলেছে, আর যখনই আসবে আমি আপনাদের জন্য নিয়ে আসবো। ততদিন পর্যন্ত টাটা।